কার্ল মার্কস, তার আমরা পরিচয় জানবো, জীবন বৃত্তান্ত জানবো, ইতিহাস চর্চার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করবো এবং তার ইতিহাস দর্শন কেমন ছিল এসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো এখন চলো আমরা প্রথমেই লিওপোল্ড ভন র্যাঙ্কের পরিচয় একটু জানি। তাকে দিয়ে আমরা শুরু করি যে লিওপোল্ড ভন র্যাঙ্কে কে ছিলেন। তিনি ছিলেন ঊনবিংশ শতকের জার্মানির একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক ইতিহাস রচনার অন্যতম পথিকৃৎ। 1795 খ্রিস্টাব্দে জার্মানির ক্ষুদ্র একটি রাজ্য স্যাক্সনি রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন। বৈজ্ঞানিক ইতিহাসের জনক তোমরা জানো, গ্রিসের যে থুসিডাইডিস, তিনি আধুনিক ইতিহাস রচনার যে ধারা শুরু করেছিলেন তাকে অনেকটাই পূর্ণতা দিতে সচেষ্ট ছিলেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। সুতরাং আমরা তার পরিচয়ের প্রথমে জানতে পারছি এটা যে গ্রিসের যে বিখ্যাত ঐতিহাসিক থুসিডাইডিস, যিনি বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনক বলে স্বীকৃত, তিনি যে বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের আলোচনা বা রচনা শুরু করেছিলেন সেই বিজ্ঞান ভিত্তিক ইতিহাসকে পূর্ণতা দান করেছিলেন তিনি হলেন লিওপোল্ড ভন র্যাঙ্ক। তো তার সম্পর্কে আমরা আরো একটু জানবো। তিনি সরাসরি কিন্তু ইতিহাসের শিক্ষার্থী হিসেবে জীবন শুরু করেননি। তিনি জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্য এবং ধর্মতত্ত্বের শিক্ষার্থী হিসেবেই তার শিক্ষা জীবন শুরু করেন। ধর্মতত্ত্ব এবং প্রাচীন তত্ত্বের প্রতি তার ছিল সীমাহীন আগ্রহ এবং ছোটবেলা থেকেই তিনি এই আগ্রহ তার অন্তরে ধারণ করতেন। সুতরাং লিপজিগ বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়াশোনায় অংশগ্রহণ করেন, তিনি তার সেই ধর্মতত্ত্ব এবং প্রাচীন তত্ত্বের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ পেয়ে যান এবং তিনি শুধুমাত্র তার যে ইতিহাস, ধর্মতত্ত্ব, প্রাচীন তত্ত্বের প্রতি যে আগ্রহ, এই আগ্রহই নয়, ইতিহাসে গবেষণায় নিজেকে নিবিষ্ট রাখার জন্য, ইতিহাস গবেষণায় আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে তিনি বেশ কিছু ব্যক্তিত্বের দ্বারাও প্রভাবিত হন এবং তার এই যে আগ্রহ ইতিহাসের প্রতি, ধর্মতত্ত্বের প্রতি, প্রাচীন তত্ত্বের প্রতি এবং বেশ কয়েকজন ব্যক্তির প্রভাব তাকে ইতিহাস চর্চায়, বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের ভিত্তিদানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছিল, এ কথা নির্দ্বিধায় বলা যায়। এখন আমরা তাহলে দেখি যে তার উপরে কোন ঘটনা এবং কোন ব্যক্তির প্রভাব ছিল। তার আগে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে লিওপোল্ড ভন র্যাঙ্কের ছবি। তাকে দেখতে আসলে একজন মানে বিজ্ঞানী বা গবেষক বলে মনে হচ্ছে। দেখো চুলগুলো বড়, দাড়িগুলো বড় এবং তোমরা জানো যে গবেষক ব্যক্তিদের কিন্তু এরকমই চেহারা থাকে অনেকটা। তো তোমরা তাকে দেখলে, এখন আমরা দেখি যে একটু আগে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে যার উপরে লিওপোল্ড ভন র্যাঙ্কের উপরে বেশ কিছু ব্যক্তির এবং ঘটনার প্রভাব ছিল। সেই প্রভাবগুলো কি, আমরা এখন সেই কতিপয় প্রভাব নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। 1830 সালে তোমরা জানো যে জুলাই বিপ্লব সংগঠিত হয় এবং 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়। এই দুইটি বিপ্লবও কিন্তু র্যাঙ্ককে প্রভাবিত করেছিল। কারণ 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রভাবে জার্মানির অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। এই রাজ্যগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি যে অনুপ্রেরণা আমরা সেটা লক্ষ্য করে থাকি। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো একত্রিত হওয়ার একটি বাসনা জাগ্রত করে। এরপর জোলভেরিয়াইন নামক একটি অর্থনৈতিক সংঘ গঠিত হয়। সেই সংঘের মাধ্যম দিয়েই আমরা দেখি যে জার্মানির এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো পরবর্তীতে তারা একত্রিত হয় এবং তাদের ঐক্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। পরবর্তীতে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে একটি ফেব্রুয়ারি বিপ্লব হয়, তোমরা জানো, এবং 1517 খ্রিস্টাব্দে মার্টিন লুথার কিং, তিনি ক্যাথলিক ধর্মের যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং অনাচারের বিরুদ্ধেও আনুষ্ঠানিক প্রতিবাদ করেন। সুতরাং দুইটি যুদ্ধ এবং মার্টিন লুথার কিং এর যে আন্দোলন, এইগুলির ফলে কিন্তু ক্যাথলিক ধর্ম বিভক্ত হয়ে যায় এবং ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ধর্মরূপে জার্মান সমাজে এই দুটি ধর্ম স্বীকৃতি লাভ করে। সুতরাং জার্মানির এই রাজ্যগুলোর মধ্যেকার গণ আন্দোলন, জার্মানিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা র্যাঙ্ককে ইতিহাস রচনার প্রতি আগ্রহী করে তোলে। তোমরা জানো যে ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা ইতিহাসের কার্যকরণ খুঁজে পাই এবং ইতিহাস রচনা সম্পন্ন করি। সুতরাং
আহ, ইতিহাসের একজন দিকপাল হিসেবে লিওপোল্ড ভন র্যাঙ্কেও এই দুইটি ঘটনার মধ্য দিয়ে এবং ওই ব্যক্তি যিনি মার্টিন লুথার কিং তার আন্দোলনের মধ্য দিয়ে একটি অনুপ্রেরণা লাভ করেন এবং তাদের প্রভাবে প্রভাবিত হয়েই ইতিহাস রচনায় আগ্রহী হয়ে ওঠেন। জার্মানির যে গণ আন্দোলন, জার্মানির যে জাতীয়তাবাদী চেতনা, এগুলিও র্যাঙ্ককে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করে। এছাড়াও তার জীবনের উপরে বা তার ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো প্রভাবিত করে, সেক্ষেত্রে আমরা আলো আলোচনায় আনতে পারি যে তোমরা জানো যে র্যাঙ্ক উচ্চ শিক্ষিত ছিলেন এবং তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে অবশ্যই একটি কোর্সের উপরে তাকে গবেষণা করতে হয় এবং তিনি যে কোর্সটি গ্রহণ করেছিলেন সেই কোর্সটির শিরোনাম ছিল বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুসিডাইডিস বা থুসিডিডিস, আমরা যে নামেই ডাকি না কেন। তোমরা জানো যে থুসিডিডিস ছিলেন বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের পথিকৃৎ। তার উপরে কিন্তু গবেষণা করেন কে? লিওপোল্ড ভন র্যাঙ্ক। সুতরাং গ্রিসের যে বিখ্যাত ইতিহাসের দিকপাল থুসিডিডিস, তার কর্মের দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছিলেন কে? লিওপোল্ড ভন র্যাঙ্ক। এবং তার প্রভাবে প্রভাবিত হয়েও তিনি ইতিহাস চর্চায় মনোনিবেশ করেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। জার্মান জাতীয়তাবাদের সূচনাকারী বিখ্যাত হার্ডারের যে একটা গৌরবময় কর্ম, সেগুলি দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং র্যাঙ্ক ইতিহাস চর্চায় মনোনিবেশ করেন। এছাড়াও র্যাঙ্কের যারা পূর্বসূরি ছিলেন রাইনল্ড নেইবুরের খ্যাতি এবং কর্ম, বিখ্যাত স্যার ওয়াল্টার স্কটের ঐতিহাসিক উপন্যাস তিনি পাঠ করেছিলেন এবং ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়েও ইতিহাস চর্চায় মনোনিবেশ করেন। তাহলে আমরা দেখলাম যে কতিপয় ঘটনা, কতিপয় ব্যক্তি এবং তার জীবনে বাস্তবসম্মতভাবে যেটা রেখাপাত করেছিল যে গ্রিসের সেই বিখ্যাত ব্যক্তি থুসিডিডিসের উপরে তিনি গবেষণা করতে যে বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে তিনি সম্পৃক্ত হন, বিভিন্ন ধরনের লেখনীর মাধ্যমে তিনি সম্পৃক্ত হন, বিভিন্ন আন্দোলন তার সামনে ঘটে গিয়েছে, এই সবগুলো তাকে অনুপ্রাণিত করেছে, বিধায় তিনি ইতিহাস চর্চায় মনোনিবেশ করেন। তাহলে লিওপোল্ড ভন র্যাঙ্কে ধর্মতত্ত্বের শিক্ষার্থী হয়েও ইতিহাস গবেষণায় কেন আসলেন, ইতিহাসের প্রতি তিনি কেন আগ্রহী হয়ে উঠলেন, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এখন আমরা যেটা দেখবো যে তিনি এই যে ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সুতরাং তারপরে এই প্রভাবগুলো তার অন্তরের মধ্যে শুধুমাত্র জিয়ে রাখেননি, তিনি এটাকে সার্বজনীন করার লক্ষ্যে বা সকল উত্তরসূরিদের জন্য এগুলোকে রেখে যাওয়ার জন্য তিনি তার এই সমস্ত ব্যক্তির প্রভাব ঘটনার উপর ভিত্তি করে অনেকগুলো ইতিহাস গ্রন্থ রচনা করেন। আমরা এখন তার সেই সমস্ত গ্রন্থগুলোর সঙ্গে একটু পরিচয় লাভ করব এবং জানবো যে আসলে বই পুস্তক করে লিখেছেন এগুলোর ভিত্তি কি বা বিষয়বস্তু কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা প্রথম যে বইটির কথা বলবো সেটি হলো হিস্ট্রি অফ রোমান অ্যান্ড জার্মান পিপল। তিনি জার্মান এবং রোমান পিপলদেরকে নিয়ে 1824 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচনা করেন, যার মধ্যে এই দুইটি অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনের কর্মকাণ্ড আমরা দেখতে পাবো এবং এটা 1494 থেকে 1535 সময়কালের মধ্যে লেখা। এরপর তিনি জানো যে আমি যে কথাটা বললাম একটু আগে যে মার্টিন লুথারের যে সংস্কারবাদী আন্দোলন জার্মানিতে ঘটেছিল, হিস্ট্রি অফ দি রিফরমেশন ইন জার্মানি, তিনি এই সংস্কারবাদী আন্দোলনের উপরও গুরুত্বপূর্ণ বইটি লেখেন। আর মেমোরিজ অফ দি হাউস অফ দি ব্রান্ডেনবার্গ, তার মানে জার্মানির একটি ক্ষুদ্র রাজ্য ছিল ব্রান্ডেনবার্গ, সেই রাজ্যটিকে সামগ্রিক ইতিহাস তিনি এই গ্রন্থে উল্লেখ করেন এবং তিনি শুধুমাত্র নিজের দেশকে নিয়েই ইতিহাস রচনা করেননি, তিনি অন্য ফ্রান্সকে নিয়ে একটি গ্রন্থ রচনা করেন যার নাম সিভিল ওয়ার্স এন্ড মোনার্কি ইন ফ্রান্স ইন 16th and 17th সেঞ্চুরি। তার মানে কি, তিনি তার যে লেখনের যে ধারণা বা লেখনের যে ধারা সেটি সার্বজনীন করার লক্ষ্যেই তার দেশের বাইরের অন্যান্য দেশের ঘটনাগুলিকে নিয়ে তিনি ইতিহাস লিপিবদ্ধ করেছেন। এরপরে আধুনিক ঐতিহাসিকদের জন্য যে একটি গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ তিনি রচনা করেছিলেন যার নাম ছিল এ ক্রিটিক অফ মডার্ন হিস্ট্রিক্যাল রাইটার্স। এরপরে যে গ্রন্থটির নাম তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস যেটি লিখেছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ছিল এবং তিনি তার জীবদ্দশায় এই গ্রন্থটি সম্পন্ন করে দিতে পারেননি, লিখে গেছেন কিন্তু তার মৃত্যুর পরে এটি প্রকাশিত হয়। এরপরে আমরা তার কর্মময় জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা জানো যে তিনি ইতিহাস রচনার কেমন পদ্ধতিকে মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে তথ্য বিচার বিশ্লেষণের পাশাপাশি উৎস, আর্থসামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমি জানাও ইতিহাস রচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই তিনি যে ইতিহাস রচনা করেন সেই ইতিহাস রচনা করার ক্ষেত্রে শুধুমাত্র উৎস, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক
পটভূমি শুধু উৎস না জেনে উৎসের পাশাপাশি তিনি এই সমস্ত উৎসের সামাজিক পটভূমি কি, অর্থনৈতিক পটভূমি কি, সাংস্কৃতিক পটভূমি কি, সেগুলিও জানার চেষ্টা করেন এবং তার যে রচনাগুলিতে সেগুলিকে তিনি এগুলো কি বলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যে ইতিহাস সেমিনার কেন্দ্র। তিনি মনে করেছিলেন যে ইতিহাস শুধু আমি আজ আলোচনা করছি কিংবা আমার পূর্বসূরীরা আলোচনা করেছে, উত্তরসূরীরা কি করবে, আরো আধুনিক ব্যবস্থায় আলোচনা করবে কিনা, সেই লক্ষ্যে তিনি উত্তরসূরীদের জন্য ইতিহাস চর্চার একটি একটি ইতিহাস চর্চার প্রচার এবং প্রসারের জন্য তিনি প্রথম ইতিহাস সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং 1833 খ্রিস্টাব্দে ইতিহাসের এই সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় তার উদ্যোগেই, যা পরবর্তীতে ইতিহাস চর্চার প্রাণ কেন্দ্রে পরিণত হয়। এখানে অনেক গবেষক, অনেক ঐতিহাসিক, অনেক ইতিহাসের কি বলবো যে যারা ইতিহাসের প্রতি খুবই আগ্রহীশীল এরকম ধরনের ব্যক্তিবর্গ ইতিহাস সেমিনার কেন্দ্রে গিয়ে ইতিহাসের উপকরণ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে এবং তাদের ইন্টালেকচুয়াল যে এক্সচেঞ্জ সেগুলি তিনি ঘটাতে পারেন এই সেমিনার কেন্দ্রে গেলে। তেমন একটি পরিবেশ, তেমন একটি সংগ্রহশালা তিনি এটা প্রতিষ্ঠা করেন 1833 খ্রিস্টাব্দে। রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে তিনি ছিলেন রক্ষণশীল মতাদর্শের সমর্থক, তবে তিনি উদারনৈতিক, রক্ষণশীল এবং গণতান্ত্রিক রাজনীতির তুলনামূলক আলোচনাও করেছেন। তিনি শুধু রক্ষণশীল মতাদর্শ ছিলেন বলেই যে উদারনৈতিক এবং গণতান্ত্রিক ভাবধারায় উজ্জীবিত হননি তা নয়, তিনি রাষ্ট্র সম্পর্কে একটি কঠিন ধারণা সবসময় পোষণ করতেন। তার মতে দ্য স্টেট ইজ দ্য থট অফ গড। তিনি মনে করতেন যে রাষ্ট্র হলো ঈশ্বরের বা বিধাতার বা আল্লাহর চিন্তা চেতনার ফলাফল এটা, এবং তার চিন্তা চেতনার ফসল হলো রাষ্ট্র। সুতরাং রাষ্ট্রের উপরে যে ঈশ্বরের বা রাষ্ট্রের উপরে যে আল্লাহর বা বিধাতার যে একটা নিয়ন্ত্রণ রয়েছে এটি কিন্তু তিনি স্বীকার করেছেন অকপটে। এরপরে তিনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটি হলো ইতিহাসের কার্যকরণ, যা আমি ইতিপূর্বে 10 নম্বর যে লেকচারটা ছিল সেই ইতিহাসে শুধুমাত্র কার্যকরণের বিষয়টার উপরে একটি লেকচার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি যে আজকের যে কার্যকরণ যেটিকে উল্লেখ করেছেন র্যাঙ্কে, সেই কার্যকরণ তোমাদেরকে আমি ইতিপূর্বের ক্লাসে বিস্তৃতভাবে বর্ণনা করেছি। তারপরে তোমাদের সাথে একটু রিপিট করি বা শেয়ার করি যে তোমরা জানো যে ইতিহাস চলমান করার ক্ষেত্রে বা ইতিহাসকে যথাযথভাবে নির্দেশিত পথে চলার জন্য কার্যকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রত্যেকটা ইতিহাসের মধ্যেই কার্যকরণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচিত হয় এবং কার্যকরণই কিন্তু ইতিহাসের সামগ্রিক যে চলমান গতি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা দেখি যে তিনি কি ধরনের ইতিহাস দর্শনকে মনে মনে লালন করতেন। একটি রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে মতামত প্রদানের পাশাপাশি র্যাঙ্কি ইতিহাস তত্ত্বের ক্ষেত্রে নবধারা সূচনা করেন, যাকে বলা হয় হিস্টোরিসিজম। তার মানে কি, তিনি যে ইতিহাস দর্শনকে লালন করতেন তার নাম ছিল হিস্টোরিসিজম। এখানে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো ইতিহাসের বিধিকে মেনেই তিনি এই ইতিহাসের হিস্টোরিসিজমের পথ নির্দেশনা দান করেছিলেন। এরপরে আমরা র্যাঙ্কের হিস্টোরিসিজমকে বিস্তৃতভাবে যদি বর্ণনা করতে যাই তাহলে আমরা এভাবেই জানবো যে তিনি ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ প্রচলিত পদ্ধতি পরিহার করে হলেও প্রতিটি সত্য ঘটনা এবং তার পেছনে সত্যকে উদ্ঘাটন করার জন্য সচেষ্ট ছিলেন। তিনি মনে করতেন সময় এবং পরিস্থিতির কারণে অনেক অসত্য ঘটনাও ইতিহাসে সত্য হিসাবে ধরা দিতে পারে। তা নির্ধারণ না করে ইতিহাস যদি কখনো রচনা করা হয় তাহলে কিন্তু ইতিহাস তার মূল সুর থেকে বের হয়ে আসে। তার মানে কি, আমাদের হয়তো গবেষণাকালীন সময়ে অনেক সময় অনেক অসত্য ঘটনাও ইতিহাসে উৎস হিসেবে ঢুকে পড়তে পারে বা চলে আসতে পারে, কিন্তু আমাদেরকে সচেতনতা সহকারে এবং ইতিহাস বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে উৎস বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করলে অবশ্যই আমরা সেই অসত্য উৎসগুলোকে বাদ দিয়ে ইতিহাস রচনা করতে ইতিহাস কখনোই মূল সুর থেকে বিচ্যুত হবে না। আর যদি আমরা এই বিশেষ দিকটির দিকে খেয়াল না করি তাহলে ইতিহাস তার মূল সুর থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। এজন্যই তিনি ঐতিহাসিকদেরকে সতর্কতার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাসের যে সমস্ত তথ্যগুলি আছে সেগুলো পঠন পাঠন বিশ্লেষণ করার জন্য গুরুত্ব আরোপ করেন। তো তিনি মনে করেন যে পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী একটি জটিলতার সৃষ্টি করতে পারে, যা থেকে বের হয়ে আসার সহজ উপায় হলো বিয়োজনমূলক দৃষ্টিভঙ্গি, যার গুরুত্ব ইতিহাসে অনেক বেশি। বিয়োজনমূলক মানে কি, মানে সত্যকে আমি গ্রহণ করবো এবং যেটা মিথ্যা অসত্য সেটাকে
বাতিল করে দেওয়া বা বের করে দেওয়া বা ইতিহাসের তথ্য থেকে আলাদা করার একটা মন মানসিকতা নিয়েই ইতিহাস গবেষণায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে বা আমাদের ইতিহাস গবেষণার বিষয়টি সম্পূর্ণ করতে হবে। এই বিনোদনমূলক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে তিনি অনেকটাই গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করেন যে অতীতে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত কারণ ও ফলাফলের পাশাপাশি সৃষ্টির রহস্যময় দিকগুলিও চলে আসে, যে রহস্যময় দিকের মধ্যে ইতিহাসের গ্রহণযোগ্য কিছু কিছু বিষয় থাকবে, কিছু কারণ থাকবে যেগুলিকে অবশ্যই ইতিহাসে স্থান করানো যায়। এই জন্যই তিনি হিস্টোরিসিজমের যে দর্শন, সেই দর্শনের ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি অবতারণার সৃষ্টি করেছেন, সেটি হলো যে প্রত্যক্ষ করার চেয়ে উপলব্ধি করতে হবে। আমি শুধুমাত্র দেখলাম আর উপলব্ধি আনলাম না, তাহলে কিন্তু ইতিহাস মানে জীবন্ত ইতিহাস হিসেবে প্রমাণিত হবে না বা জীবন্ত ইতিহাস হিসেবে স্বীকৃতি লাভ করবে না। তিনি মনে করেন যে প্রত্যেকের পাশাপাশি আমাদেরকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে যে আমাদের আমাদের যে ইন্দ্রিয় শক্তি সেটা আমাদের ক্রিয়াশীল আছে কিনা। আমি দেখব, আমি বুঝবো, আমি উপলব্ধি করব, তাহলেই কিন্তু ইতিহাসের গ্রহণযোগ্যতা সার্বজনীন হবে এবং বিশ্ব স্বীকৃত হবে। এই জন্য তিনি যে ইন্দ্রিয় বা আমাদের যে মননশীলতা, এগুলোকে কাজে লাগিয়ে ইতিহাস গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এখন আমরা জিনিস যেটা দেখবো সেটা হলো যে তোমাদের কাছে মাঝে মাঝে তোমাদের এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি হয়, সেখানে একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে আধুনিক ইতিহাসের জনক র্যাঙ্কেকে কেন বলা হয়, অথবা র্যাঙ্কেকে আমরা লিওপোল্ড ফন র্যাঙ্কেকে আমরা আধুনিক ইতিহাসের জনক কেন বলি। আধুনিক ইতিহাস তত্ত্বের কেন জনক বলি, সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো। তো হেরোডোটাস যেমন ইতিহাস শব্দটি সকল প্রয়োগের মাধ্যমে ইতিহাসের জনক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, ঠিক তেমনি ইতিহাস রচনার পদ্ধতি বিস্তৃত আঙ্গিকে ধ্যান ধারণা প্রদান করেছেন বলে র্যাঙ্ককে আধুনিক ইতিহাস তত্ত্বের আমরা জনক বলে থাকি। তার মানে কি, আমরা জানি যে হেরোডোটাস কি করেছিলেন, যে ইতিহাস শব্দটির সকল প্রয়োগ করেছিলেন, যার ফলে তিনি ইতিহাসের জনক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। আর ইতিহাস রচনার পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আঙ্গিকের যে ধ্যান ধারণা, বৈজ্ঞানিক যে ভিত্তি, এটা দিয়েছিলেন কে? র্যাঙ্কে। এবং এই জন্যই আমরা তাকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হিসেবে আখ্যায়িত করে থাকি এবং তিনিও পরিচিতি লাভ করেছেন। তিনি মনে করেন যে ইতিহাসকে সম্যকভাবে বোঝা, জানা, উপলব্ধিতে আনা, উৎস অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক কলা কৌশল প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ঐতিহাসিককে ভাবতে হবে, এবং লিওপোল্ড ফন র্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছেন। 19 শতকের প্রামাণ্য ইতিহাস রচনায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আমরা দেখি যে সবচেয়ে জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন লিওপোল্ড ফন র্যাঙ্কে। ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি যে পদ্ধতি এবং পদ্ধতি তত্ত্বের অবতারণা করেছিলেন, এর মাধ্যমে ইতিহাস রচনা পরবর্তী প্রজন্মের জন্য বেশি সহজ, সাবলীল, তথ্য নির্ভর, বিজ্ঞান ভিত্তিক হয়েছে। গ্রহণযোগ্য, বস্তুনিষ্ঠ এবং সর্বজন গ্রাহ্য ইতিহাস রচনার ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন, সেক্ষেত্রে অনেকটাই পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন লিওপোল্ড ফন র্যাঙ্কে। তার গুণাবলীর এই বিশেষ দিকটি বিবেচনা করেই আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলে আমরা তাকে অভিহিত করতে পারি। তো এমনি তো আসলে একজন ব্যক্তিকে আমরা জনক বলি না, ঐতিহাসিক হেরোডোটাস থেকে আর আমরা এমনি ইতিহাসের জনক বলি। আমরা জানি যে সর্বজন গ্রাহ্য ইতিহাস রচনা, বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা, সহজ সাবলীল, তথ্য নির্ভর, বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের সূচনা করেছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন একমাত্র লিওপোল্ড ফন র্যাঙ্কে। তার ভিতরে এই বিশেষ গুণাবলী ছিল, আর তার এই বিশেষ গুণাবলীকে বিবেচনায় এনেই আমরা বা আমাদের আধুনিক ঐতিহাসিক যারা গবেষণা করছেন এবং বিশ্বের প্রায় সকল ঐতিহাসিকই লিওপোল্ড ফন র্যাঙ্কের এই বিশেষ যে দিকটি বিবেচনা করেছেন এবং বিবেচনা করে তাকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলে অভিহিত করেছেন। তাহলে আমরা লিওপোল্ড ফন র্যাঙ্ককে নিয়ে কথা বললাম এবং তার সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং তোমাদেরকে আমি সূচিতেই বলেছি যে আমরা দুইজন ঐতিহাসিককে নিয়ে আলোচনা করব। এরপরে যিনি আসলেন আমাদের সামনে আলোচনায় আসছে, তিনি হলেন কার্ল মার্কস। কার্ল মার্কস একজন বিখ্যাত ইতিহাসবিদ, দার্শনিক, সমাজচিন্তাবিদ ও বিপ্লবী হিসাবেই কিন্তু কার্ল মার্কসের নাম সর্বজনবিদিত। তিনি জার্মানে জন্মগ্রহণ করেন। সমাজতান্ত্রিক আন্দোলনের যে মূলধারা মার্ক্সবাদ নামেই প্রচলিত আছে, তিনি তার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। তিনি ঐতিহাসিক হেগেল, তোমরা নাম শুনেছো, হেগেলের যে দান্দিকবাদ, সেই দান্দিকবাদ ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণের জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়ে আছেন।
তিনি হেগেলের দ্বান্দ্বিকবাদকে ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণের জন্য উপযোগী করে তুলেছিলেন। সুতরাং আমরা হেগেলের দ্বান্দ্বিকবাদ নিয়ে আলোচনা করব, তারপরে তার যে বস্তুবাদ সেগুলো নিয়ে আলোচনা করব। তিনি তার ইতিহাস দর্শন আর বস্তুবাদী ব্যাখ্যা তুলে ধরেন কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ডাস ক্যাপিটাল নামক গ্রন্থ। তার মানে কি, তার দুটি বিখ্যাত গ্রন্থ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের কুইজ টাইপ প্রশ্নে আসে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেছিলেন কিংবা ডাস ক্যাপিটালের রচয়িতাকে, এর উত্তর হবে কার্ল মার্কস। তো তিনি তোমরা জানো যে ইতিহাসের সরাসরি সেও শিক্ষার্থী নয়, তিনি দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিন্তু দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেও ইতিহাসে তার বিভিন্ন ধরনের প্রায়োগিক যে দক্ষতা এবং বিভিন্ন ধরনের যে বস্তুবাদ, তারপরে তিনি যেটা হেগেলের দ্বান্দ্বিকবাদ, এগুলোকে যেভাবে বিশ্লেষণ করেছেন এবং ইতিহাসের জন্য গ্রহণযোগ্য করেছেন, সেদিক দিয়ে আমরা তাকে ইতিহাসবিদ, দার্শনিক এবং সমাজতন্ত্র সমাজচিন্তাবিদ সব নামেই ডাকতে পারি। তো প্রাথমিক পরিচয় তোমরা জানলে যে তিনি আসলে ইতিহাসবিদও হিসাবে পরিচিত ছিলেন, দার্শনিক হিসাবে পরিচিত ছিলেন এবং সমাজ চিন্তাবিদ হিসেবেও তিনি পরিচয় লাভ করেছেন। এবং তার জন্মস্থান জার্মানি এবং তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন দর্শন শাস্ত্রে। এবং তার যে পূর্ববর্তী ঐতিহাসিকরা ছিলেন যারা বিভিন্ন ধরনের তত্ত্বের অবতারণা করেছেন, সেগুলিকে তিনি ইতিহাসের জন্য বিশ্লেষণ করেছেন। তো আমরা এখন কার্ল মার্কসের ছবিটা দেখি, একটু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে স্ক্রিনে, যে কার্ল মার্কস কেমন ছিল। তিনিও গবেষক এবং তারও দেখো চুল দাড়ি অনেক বড়, এবং গবেষকদের এরকমই চেহারা থাকে, তাদের সময় নেই যে তারা কখনো এই মানে নিজেকে তার যে অ্যাপিয়ারেন্স সাধারণ জনগণ থেকে একটু আলাদাই হয় যারা গবেষণা করেন। আমরা এখন আবার আলোচনায় চলে যাই যে কার্ল মার্কসের ইতিহাস দর্শন কেমন ছিল, তিনি কোন দর্শনে বিশ্বাস করতেন ইতিহাস রচনার ক্ষেত্রে। তো স্বাভাবিক দৃষ্টিতে কার্ল মার্কস ঐতিহাসিক না হলেও তার প্রবর্তিত দ্বান্দ্বিক বস্তুবাদ ইতিহাস চর্চায় সংযুক্ত তিনি করেন। তোমাদেরকে আমি একটু আগে যেটা বললাম যে দ্বান্দ্বিক তত্ত্ববাদ, এটা কিন্তু হেগেলের একটি সূত্র এবং তিনি এটাকে ইতিহাস চর্চায় সংযুক্ত করেন এবং বস্তুবাদকেও ইতিহাস চর্চায় সংযুক্ত করেন এবং তা ইতিহাস রচনা পদ্ধতিকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছে। তাহলে আমরা ইতিহাসে কেন একজন দর্শনে ডক্টরেট করা ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, এই জন্যই করছি যে তিনি অনেকগুলো সূত্র, অনেকগুলি তত্ত্বকে ইতিহাসের জন্য উপযোগী করে তুলেছিলেন এবং ইতিহাস চর্চায় যে অন্য বিভিন্ন ধরনের তত্ত্বগুলিকে সংশ্লিষ্ট করা যায়, অন্যান্য যে তত্ত্বগুলোকে ব্যবহার বা প্রয়োগ করে আমরা ইতিহাসকে আরো বিজ্ঞান ভিত্তিক ইতিহাসে রূপায়ণ করতে পারি, সেই বিষয়ের দিকটা বা বিশেষ দিকটির প্রতি অবতারণা করেছেন কার্ল মার্কস। আর এই জন্যই তিনি আমাদের ইতিহাসের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন এবং আমরা একটি তার সম্পর্কে বিস্তৃত আলোচনা করছি। এখন তিনি কি করেছেন, আমরা একটু আগে যাই যে তিনি দ্বান্দ্বিক বস্তুবাদ এবং দ্বান্দ্বিক তত্ত্ববাদ এবং বস্তুবাদকে ইতিহাস চর্চায় সংযুক্ত করেন এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে এই দুটি বিষয়কে আরো সহনীয় করে তোলেন এবং ইতিহাসকে প্রভাবিত করার জন্য এই দুটিকে অবশ্যম্ভাবী যে গুরুত্ব তা তিনি অনুধাবন করার চেষ্টা করেন। তিনি মনে করেন যে ইতিহাস রচনার সময় ইতিহাসের সাথে সংশ্লিষ্ট কোনো বিশেষ ঘটনাকে বিশ্লেষণ করার জন্য আমাদের দ্বান্দ্বিক বস্তুবাদ কালের প্রয়োজন অনেক জরুরি। এটা তার যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে তিনি মনে করেন যে ইতিহাস রচনার জন্য, ইতিহাসের সাথে সংশ্লিষ্ট করার জন্য, ইতিহাসের যে বিশেষ ঘটনাগুলি আছে সেগুলিকে বিশ্লেষণ করার জন্য এই দুইটি তত্ত্ব দরকার। একটি হলো দ্বান্দ্বিক তত্ত্ববাদ আর একটি হলো বস্তুবাদ। এই দুটি বিষয় ইতিহাসের ঘটনাকে বিশ্লেষণ করার জন্য খুবই জরুরি এবং এতে করে কি হয়, ইতিহাস সার্বজনীন হয়। আর এর মধ্য দিয়ে ইতিহাস চর্চায় কার্ল মার্কসের চিন্তাধারা অনুপ্রবেশ করে। তাহলে তিনি যখন এই দুটি বিষয় নিয়ে বিশেষভাবে গবেষণায় ব্রতী হন, বিশেষভাবে গবেষণায় অংশগ্রহণ করেন, সুতরাং তার চিন্তাধারা, তার যে গবেষণার যে তত্ত্ব, তার লব্ধ জ্ঞান, এগুলি অবশ্যই ইতিহাসে তিনি প্রয়োগ করবেন এবং এই করাটাই স্বাভাবিক, কারণ ইতিহাসের জন্য তার এই গবেষণা লব্ধ যে জ্ঞান, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন কার্ল মার্কস তার অধিকাংশ লেখায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কালের ইতিহাস আর কিছু নয়, এটি হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এবং তোমরা জানো যে শ্রেণী সংগ্রাম বিষয়েও কিন্তু কার্ল মার্কসের একটি বিশাল ধারণা আছে, যেটা নিয়ে আমরা আজকে এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে তিনি স্পষ্টভাবে কি উল্লেখ করেছেন যে কালের ইতিহাস আসলে আর কিছু নয়, এটি হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তাহলে ইতিহাসে
দর্শনের ক্ষেত্রে কার্ল মার্কস কি ধরনের দর্শনকে লালন করতেন অন্তরে, আমরা সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। এরপরে আমরা যে বিষয়টি যাবো যে কার্ল মার্কসের ডান দিক বা বস্তুবাদ, এগুলি যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। কার্ল মার্কস নিজেই বলেছেন যে বস্তু জগৎ হচ্ছে একমাত্র জগৎ বা আদর্শ, এবং মানুষ মনের সাহায্যে এই বস্তু জগৎকে চিন্তার মাধ্যমে জানতে পারে। তাহলে আমরা কার্ল মার্কসের যে বিখ্যাত উক্তি, তিনি বলছেন কি যে বস্তু জগৎ হচ্ছে একমাত্র জগৎ যা আদর্শ এবং মানুষের মনের সাহায্যে বস্তু জগৎকে চিন্তার মাধ্যমে জানতে পারে। তাহলে মানুষ কি করতে পারে, এই যে এই জগৎ, আমাদের যে জগৎ থাকে, এটা আমরা মনের সাহায্যে কিন্তু জানতে পারি। আর প্রকৃত অর্থে কার্ল মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদে যে তত্ত্ব প্রচার করেন, তার মূল কথা এই যে বস্তুই একমাত্র সত্তা আর গতি হলো তার স্বাভাবিক ধর্ম। তাহলে বস্তু, গতি, এই দুটির সম্মিলনে কিন্তু ইতিহাস পরিপূর্ণতা লাভ করে। তাহলে ইতিহাস সম্পর্কে তার বা দান্দিক বস্তুবাদ সম্পর্কে তার মতামত কি? তিনি মনে করেন যে আমরা যে বস্তু জগৎ আমাদের যে একমাত্র জগৎ, সেই এবং আদর্শ বস্তু জগতের যে আদর্শ, সেই আদর্শ হলো মানুষ। এবং বস্তু জগৎকে চিন্তার মাধ্যমে জানতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই বস্তুবাদে বিশ্বাস রাখতে হবে। এবং বস্তুবাদের মূল কথা কি? যে বস্তুই একমাত্র সত্তা আর গতি হলো তার স্বাভাবিক ধর্ম। তাহলে বস্তুকে স্বাভাবিক পথে পরিচালনা করার জন্য কি লাগে? গতি লাগে। বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল নয়, বরং মনের অস্তিত্বই বস্তুর উপর নির্ভরশীল। তাই নাকি? আমাদের কি যে বস্তু এবং অস্তিত্ব, এই অস্তিত্ব হলো উপলব্ধি। তাহলে উপলব্ধি এবং বস্তু একে অন্যের পরিপূরক। এবং বস্তুর অস্তিত্ব যেমন মনের উপর নির্ভরশীল নয়, ঠিক আবার অন্যদিকে মনের অস্তিত্বটাও আবার বস্তুর উপর নির্ভরশীল নয়। তাহলে নির্ভরশীল নয়, কিন্তু একে অপরের যাত্রাকে আবার চলমান রাখার জন্য, প্রভাবিত করার জন্য কিন্তু কাজ করে। সুতরাং আলাদা সত্তা না হলেও একে অন্যের পরিপূরক, এবং ইতিহাসে এই দুটি বিষয়ের অবস্থান বা ব্যাখ্যা বিশ্লেষণ খুবই জরুরি। কার্ল মার্কস একটি তত্ত্ব মানে বিস্তৃত করেছেন, সেটা হলো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। তোমরা জানো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব কার্ল মার্কসের। কার্ল মার্কস মনে করেন যে উৎপাদিত পণ্যের দ্বিবিধ মূল্য বিদ্যমান। আমরা কারখানায়, আমরা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলি উৎপন্ন করি, সেই উৎপন্ন দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে দুইটি মূল্য আছে। একটি হলো বিনিময় মূল্য, আর একটি হলো ব্যবহারিক মূল্য। তোমরা যে একটু আগে জানলে যে কার্ল মার্কস কিন্তু শ্রেণী সংগ্রামকে ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করেন। সুতরাং শ্রেণী সংগ্রামের সঙ্গে এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের যথেষ্ট পরিমাণে সংযোগ রয়েছে এবং যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। এবং শ্রেণী সংগ্রাম কেন ইতিহাসের অংশ হিসেবে বিবেচনায় আসে, তা আমরা উদ্বৃত্ত যে মূল্য তত্ত্ব, এটাকে বিশ্লেষণ করলে জানবো। কারণ এখানে এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি শ্রেণী সংগ্রামের, তো আমরা উদ্বৃত্ত মূল্য তত্ত্ব যদি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দেখবো যে শ্রেণী সংগ্রামের যে কথা বলেছেন ইতিহাসে একটি অবিসম্ভাবী বিষয়, সেই শ্রেণী সংগ্রামের সঙ্গে এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের মিল রয়েছে। কেন মিল রয়েছে? যে আমরা জানি যে উৎপাদিত পণ্যের দ্বিবিধ মূল্য বিদ্যমান। দ্বিবিধ মানে দুই ধরনের, একটি হলো বিনিময় মূল্য আর একটি হলো ব্যবহারিক মূল্য। মার্কস তার গবেষণায় দেখিয়েছেন যে শিল্প মালিকগণ সব সময় ব্যবহারিক মূল্যের চেয়ে বিনিময় মূল্য কম নির্ধারণ করেন, এবং এই বিনিময় মূল্যের সঙ্গেই শ্রমিকদের সম্পর্ক সম্পৃক্ত। শ্রমিকরা কোন মূল্যের সঙ্গে সম্পৃক্ত? বিনিময় মূল্যের সঙ্গে। এবং কারখানার যারা মালিক বা শিল্পপতি, তারা সবসময় কিন্তু ব্যবহারিক মূল্যের চেয়ে বিনিময় মূল্য কম নির্ধারণ করে। ব্যবহারিক মূল্য বেশি নির্ধারণ করায় সকল পণ্যের ক্ষেত্রে একটি উদ্বৃত্ত মূল্য থেকেই যায়। সুতরাং একটি পণ্য সামগ্রী উৎপন্ন করার ক্ষেত্রে একজন শ্রমিক যদি 8 টাকা পায়, এটা হলো তার বিনিময় মূল্য। আর ব্যবহারিক মূল্য দেখা যাচ্ছে সেই পণ্য সামগ্রীর 15 টাকা। তাহলে মাঝখানে কিন্তু 7 টাকা বেঁচে গেল। এই 7 টাকাটা কিন্তু ব্যবহারিক মূল্য হিসেবে শিল্পপতিগণ ব্যবহার করে। এক্ষেত্রে কার্ল মার্কস বলেছেন যে ব্যবহারিক মূল্য বেশি নির্ধারণ করায় সকল পণ্যের ক্ষেত্রে একটি উদ্বৃত্ত মূল্য থেকেই যায়, যার অংশ কখনো শ্রমিকেরা পায় না। তার মানে কি? এই যে বঞ্চিত হওয়ার জায়গাটি, এই বঞ্চিত হওয়ার জায়গাটি ছিল কার্ল মার্কসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট, কিন্তু তিনি খুবই
মানে কষ্ট নিয়ে বলেছেন যে প্রদত্ত শ্রমিকের বিনিময়ে শ্রমিকদের যে শ্রম দেওয়া প্রয়োজন তা কিন্তু 8 ঘন্টা কাজ করে দিতে পারলেও শ্রমিকরা তা পান না, এবং কারখানার যে মালিকগণ আছেন তারাও তা করেন না। তার মানে কি, বিনিময় মূল্য তিনি যা পান সেই বিনিময় মূল্য পরিশোধ করার জন্য একজন শ্রমিককে কারখানায় 8 ঘন্টা সর্বোচ্চ শ্রম দিলেই কিন্তু তিনি তার বিনিময় মূল্যের জন্য উপযুক্ত সময় তিনি ব্যয় করেন। কিন্তু একজন শ্রমিককে কারখানার মালিকগণ ব্যবহারিক মূল্য বাড়িয়ে দিয়েও 8-এর জায়গায় 10, 12, 14 ঘন্টা খাটিয়ে দেন। এবং এখানেই ছিল কার্ল মার্কসের গবেষণার বিষয় যে ব্যবহারিক মূল্য থেকে বঞ্চিত এই সমস্ত শ্রমিকেরা যে দিন দিন শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের এই বঞ্চনা লাঘবের পথ কোথায়। এবং উদ্বৃত্ত মূল্যতত্ত্বের মধ্য দিয়ে কিন্তু একটি শ্রেণী সংগ্রামের সূচনা করেছিলেন কার্ল মার্কস। কার্ল মার্কসের অর্থনৈতিক নির্ধারণবাদ। কার্ল মার্কস যে মূল্যতত্ত্ব তার বাইরে তিনি মনে করতেন যে অতীতের সমাজগুলোর মধ্যে শ্রেণী বৈষম্য থাকলেও মানুষের চিন্তাধারা তার আত্মস্বার্থের নিরিখেই নিয়ন্ত্রিত হয়। শোষক এবং শোষিত পরস্পর বিরোধী শ্রেণীগুলো সব সময় একটি অপরটির বিরুদ্ধে লেগেই রয়েছে, এবং এটাই কিন্তু বাস্তব। আমরা যে সমস্ত বিপ্লব, যে সমস্ত আন্দোলন, যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো দেখি, আমরা ফরাসি বিপ্লবের কথা বলতে পারি, আমরা জুলাই বিপ্লবের কথা একটু আগে আলোচনা করলাম। সমস্ত বিপ্লবের পিছনে কিন্তু শোষিত এবং শোষক এই দুইটি সমাজের যে নিত্য নৈমিত্তিক শোষণ শাসন, এইগুলো নিয়ে কিন্তু আসলে পরস্পর বিরোধী একটা আন্দোলনে এরা সম্পৃক্ত থাকে। এবং তোমরা জানো যে এই শোষক এবং শোষিতের যে পরস্পর বিরোধী শ্রেণী সংগ্রাম, এটা সবসময় আমাদের গোটা বিশ্বে লেগেই আছে। এবং শোষক এবং শোষিতের এই যে পরস্পর বিরোধী শ্রেণীগুলো একটি অপরটির বিরুদ্ধে লেগে রয়েছে, সেটা প্রকাশ্যে কখনো হয়, আবার কখনো বা গোপনে হয়। আন্দোলনগুলো হয়তো কখনো সাম্রাজ্যের যারা অধিবাসী তারা সম্রাটের ভয়ে, একটি রাজ্যের যারা অধিবাসী তারা রাজার ভয়ে, একটি দেশের যারা অধিবাসী তারা মন্ত্রী বা প্রেসিডেন্টের ভয়ে গোপনে অনেক সময় আন্দোলন করে থাকে, তারা প্রকাশ্যে আসতে পারে না, কিন্তু তারা পরস্পরের বিরুদ্ধে কিন্তু অব্যাহত সংগ্রামে লিপ্ত রয়েছে। সেটা প্রকাশ্যেই হোক কিংবা অন্তর্নিহিত ভাবেই হোক, তারা কিন্তু একে অন্যের বিরুদ্ধে বিপ্লবাত্মক যে সংগ্রাম, এই সংগ্রামের সূচনা করে থাকে, এবং এর মধ্য দিয়েই শ্রেণী দ্বয়ের ধ্বংসের ঘটে। এক শ্রেণীর হয়তো উত্থান ঘটে, আর এক শ্রেণীর পতন ঘটে, কিংবা এক ব্যক্তির উত্থান ঘটে, আর এক ব্যক্তির পতন ঘটে। তার মানে কি, এই যে সংগ্রাম, এই যে দ্বন্দ্ব, এই যে শোষক এবং শোষিতের মধ্যেকার যে পরস্পর বিরোধী মনোভাব, এই মনোভাবটাই কিন্তু মূল ধ্বংসের কারণ। এবং এদের ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু একটি রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়, কিংবা একটি নতুন ধরনের একটি সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়, এবং নতুন ধরনের একটি মতবাদেরও প্রতিষ্ঠা হয়। কার্ল মার্কস মনে করেন যে ইতিহাসের ঘটনাবলী অর্থনৈতিক উপাদানের দ্বারা নিয়ন্ত্রিত, এবং অর্থনৈতিক কারণই হচ্ছে রাজনৈতিক আগ্রাসনের ফলশ্রুতি। তো আসলে কিন্তু তাই, কারণ অর্থনীতিকে কেন্দ্র করে নিয়ে আমরা যে একটু আগে যে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বললাম, সেখানে তো আর্থিক ব্যাপার নেই শ্রমিক এবং মালিক সম্প্রদায়ের ভিতরে গণ্ডগোল, তাই নয় কি? অর্থনৈতিক কারণই হচ্ছে কিন্তু আমাদের সকল আগ্রাসনের ফলশ্রুতি। সুতরাং ইতিহাসের ঘটনাবলী আমরা অর্থনৈতিক শক্তি সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই যে ঘটে, এটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য। এবং বস্তুতান্ত্রিক বিকাশের প্রতিটি পর্যায়ে সামাজিক বিবর্তনের মাধ্যমে তা প্রতিফলিত হয়। তাহলে এই যে অর্থনৈতিক কারণ, এই কারণটা কি হয়? এগুলি বিভিন্ন ধরনের শক্তি সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে নির্ধারিত হয়, এবং বস্তুতান্ত্রিক যে বিকাশ তা প্রতিটি পর্যায়ে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে প্রতিফলন করে। এভাবেই কিন্তু মার্কস তার শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। তাহলে কার্ল মার্কস তার রাজনৈতিক দর্শনও ব্যাখ্যা করেছেন। তার রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি যা বলেছেন, তার ভাবার্থ হলো এই যে রাষ্ট্র শ্রেণী সংগ্রাম তত্ত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু আগে যেটা বললাম, অর্থাৎ রাষ্ট্র শ্রেণী শত্রুতারই বহিঃপ্রকাশ মাত্র। যতদিন শ্রেণী শত্রুতা বিরাজ করবে ততদিন রাষ্ট্র বিরাজ করবে, এবং এই শ্রেণী শত্রুতার যে মানে বিকাশ, শ্রেণী শত্রুতার যে ফলশ্রুতি, সেটাই কিন্তু এক রাষ্ট্রের উত্থান ঘটায় এবং অপর রাষ্ট্রের বিনাশ ঘটায়। সুতরাং রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তার যা ভাবার্থ তিনি সংক্ষেপে প্রকাশ করেছেন এভাবেই যে দুটি শ্রেণী সংগ্রামের ফলশ্রুতি হচ্ছে
রাষ্ট্র এবং পুঁজিতান্ত্রিক রাষ্ট্রের সাথে কোনোদিন শ্রমিকদের আপোষ সম্ভব নয়। পুঁজিপতি সম্প্রদায় সবসময় তার পুঁজিকে বাড়ানোর জন্যই চেষ্টা করেন বলেই আমরা দেখলাম যে শিল্পপতিগণ, পুঁজিপতিগণ কারখানার যে শ্রমিকদের মূল্য নির্ধারণ করেন তার ক্ষেত্রে দুই ধরনের প্রক্রিয়া অনুসরণ করেন। একটি হলো বিনিময় মূল্য, আরেকটি ব্যবহারিক মূল্য। এবং তাদের এই যে কর্মকাণ্ড, এগুলির মধ্য দিয়ে কিন্তু এই শ্রমিক এবং যে পুঁজিপতি এদের মধ্যেকার ব্যবধানের যে প্রাচীর, এটি আরো মজবুত হয়ে দাঁড়িয়ে যায়। এবং কোনোদিনই এই কারণে পুঁজিপতি সম্প্রদায় এবং শ্রমিকদের মধ্যে আপোষ সম্ভব নয়। এটি রাজনৈতিক দর্শনে কার্ল মার্কস উল্লেখ করেছেন। এবং তিনি আরো বলেছেন, বরং আপোষের পরিবর্তে সর্বক্ষেত্রে বিপ্লবী আর বিরোধী মনোভাবেরই প্রতিফলন ঘটে থাকে রাজনৈতিক ক্ষেত্রে। রাষ্ট্রের ক্ষেত্রে তাহলে কি হয়, এই দুটি সমাজ, এই শ্রেণী সংগ্রাম, এগুলি কখনোই একে অপরের সাথে আপোষ করে না, বরং বিপ্লবী আর বিরোধী মনোভাবেরই আমরা প্রতিফলন সর্বক্ষেত্রে লক্ষ্য করে থাকি। তো শিক্ষার্থী বিন্দু, তোমরা কার্ল মার্কসের যে রাজনৈতিক দর্শন সে সম্পর্কেও আলোচনা শুনলে। তাহলে আমরা আজকে আমাদের যে নির্ধারিত আলোচনা ছিল সেখানে আমরা দুইজন ঐতিহাসিক দার্শনিক সমাজবিজ্ঞানীকে নিয়ে আলোচনা করলাম। তারা হলেন একজন লিওপোল্ড ফন র্যাঙ্কে এবং আরেকজন ছিলেন কার্ল মার্কস। এবং দুইজনই আধুনিক যুগের ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তো আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে যাই, তাহলে আমরা বলতে পারি প্রথমেই লিওপোল্ড ফন র্যাঙ্কে সম্পর্কে যে র্যাঙ্কের ইতিহাস চর্চার মাধ্যমে কিন্তু আসলে আধুনিক জ্ঞানের ভিত্তি ও চূড়ান্ত ভাবেই কিন্তু এটা স্থাপিত হয় বা গঠিত হয়। এবং এর ফলেই পরবর্তী ঐতিহাসিকেরা তার প্রবর্তিত যে বৈজ্ঞানিক পদ্ধতি শুধুমাত্র পরিমার্জন করেই ক্ষান্ত হননি, তা পরিবর্তনকেও অব্যাহত রাখেন। তার মানে কি, তাহলে আমরা দেখছি যে লিওপোল্ড ফন র্যাঙ্কে একটি ইতিহাস গবেষণা করেছেন এবং তার গবেষণার বিষয়বস্তু ছিল থুসিডিডিস। থুসিডিডিস ছিলেন হলো বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনক। সেই বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনকের উপর গবেষণা করতে যেয়ে কিন্তু লিওপোল্ড ফন র্যাঙ্ক আধুনিক ইতিহাস জ্ঞানের ভিত্তিকে মজবুত করার ক্ষেত্রে যতটুকু গবেষণার প্রয়োজন, যতটুকু বর্ণনার প্রয়োজন, সবকিছু কিন্তু তিনি করেছেন। এবং পরবর্তীকালের ঐতিহাসিকদের জন্য তিনি এটি একটি গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে আসেন বলেই তার যে গবেষণার পথ ধরেই আধুনিক যে বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের যে অনুসারী যারা ছিলেন, তারা শুধুমাত্র তার এই জ্ঞানের যে পরিধি এটাকে পরিমার্জন করেননি এবং পরিবর্ধন করেননি, এটাকে ভিত্তি দানেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। যার ফলে ইতিহাস যে বিজ্ঞান ভিত্তিক ইতিহাস হিসাবে তিনি যে স্বীকৃতি লাভ করেছিলেন, সেই স্বীকৃতিটাও সার্বজনীন হয়েছে এবং তার গবেষণার যে ফলশ্রুতি সেগুলি আজও অবধি ইতিহাসে বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের বৈশিষ্ট্য হিসাবেই রয়ে গেছে। সুতরাং জন ফন র্যাঙ্কে বা লিওপোল্ড ফন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের যে জনক ছিলেন, এটা আমরা অবশ্যই অস্বীকার করতে পারি। অন্যদিকে কার্ল মার্কস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আবহমান কাল থেকে পৃথিবীতে প্রচলিত যে শ্রেণী সংঘাত এবং বস্তুগত দ্বন্দ্ব, এগুলি বিশ্লেষণ কার্ল মার্কসের উপলব্ধিতে ছিল এবং এই উপলব্ধি তাকে গ্রহণযোগ্য একটি অবস্থানে নিয়ে আসে এবং তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংগঠিত থেকেছেন এবং শ্রেণী সংঘাত যে রাজতন্ত্রের বা গণতন্ত্রের জন্ম দেয় সেটা তিনি দেখিয়েছেন তার বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে। সেই দিক দিয়ে আধুনিক কালের এই দুজন ঐতিহাসিক অবশ্যই ইতিহাসের শিক্ষার্থীদের নিকট অনেক অনুপ্রেরণীয় এবং অনেক অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে আলোচনার সঙ্গে আমরা সম্পৃক্ত থেকে ইতিহাসের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই আনুষ্ঠানিক যে আলোচনা, এখানে আমাদের দুজন ব্যক্তি সম্পর্কে আমরা কথা বললাম, দার্শনিক সম্পর্কে, ঐতিহাসিক সম্পর্কে। এরপরে আমরা দেখি যে এই আলোচনাকে যদি আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু টেক্সট বুক দেখতে হবে। এই টেক্সট বুক গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে যে অমলেশ ত্রিপাঠীর ইতিহাস ও ঐতিহাসিক বলে একটি বই আছে, মমতাজুর রহমান তরফদারের ইতিহাস দর্শন, দিলওয়ার হোসেনের ইতিহাস তত্ত্ব, সুধাংশু রঞ্জন ঘোষ কার্ল মার্কস জীবন ও চিন্তা। এরপরে আমরা দুটি ইংরেজি বইয়ের নাম তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যদি সম্ভব হয় এগুলো কিনে পাঠ করবে। এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ তোমাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে, নিজেকেও আনন্দিত ভাবছি এবং তোমরাও সম্পৃক্ত হয়ে যদি কিছুটা
নিজেদেরকে সমৃদ্ধ করতে পারো, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।